আচ্ছা, লাস্ট ক্লাসে হইতেছে যে আমাদের তাপগতিবিদ্যার যে দ্বিতীয় সূত্র ছিল। তো দ্বিতীয় সূত্রের নর্মাল কিছু পার্ট আর কি, যে মানে আচ্ছা, মানে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের আমরা নর্মাল কিছু মানে যে ওইখানে যে আমাদের হিট ইঞ্জিন যেটা ছিল আর কি, মানে বেসিক কিছু প্রপার্টিজ, পাশাপাশি হিট ইঞ্জিনটা ওটা আসলে পড়ানো হয়েছে। তো হিট ইঞ্জিন যেটা ছিল ওটা আমরা দেখতাম, ওটার এফিসিয়েন্সি ওটা আসলে 100% হইতো না আর কি। ওটার এফিসিয়েন্সি যে 50% বা অথবা 25%, 40% এরকম একটা রেঞ্জের হইতো। তো এরপর আসলে কি হয়েছে যে এই এফিসিয়েন্সিটাকে বাড়ানোর জন্য কার্নো আর কি, উনি কি করছে, উনি একটা আসলে মানে একটা উনি একটা আইডিয়াল একটা ইঞ্জিন আর কি, মানে আইডিয়াল একটা ইঞ্জিনের প্রস্তাবনা করছেন। তো ওই ইঞ্জিন হচ্ছে কার্নোর প্রত্যাবর্তী ইঞ্জিন বলা হয় এখন। তো ওইটা আসলে পার্ট হচ্ছে এখন যেটা পড়াবো এটা হচ্ছে ওই পার্টটা, মানে কার্নোর প্রত্যাবর্তী ইঞ্জিন। ওনার পারপাসটা আসলে কি ছিল? ওনার পারপাসটা ছিল যে আমাদের যে নর্মাল যে হিট ইঞ্জিন গুলো থাকে ওগুলোতে এফিসিয়েন্সি কম। তো উনি জাস্ট একটা প্রসিডিউর বলছে যে এই প্রসিডিউর গুলো যদি আমরা ফলো করি তাহলে এফিসিয়েন্সিটাকে আমরা 100% করতে পারবো। বাট আসলে কখনই একটা যন্ত্রের এফিসিয়েন্সি 100% করা সম্ভব না। তাই আসলে মানে কার্নোর যে মানে ওই ওই স্টেটমেন্ট, মানে কার্নো যে ইঞ্জিনটা আসলে তৈরি করতে আসলে বলছে, ওটা আসলে কখনো তৈরি করা সম্ভব না মেনলি। ওটা আসলে কি, মানে ওই কনসেপ্ট গুলো যদি আমরা ইউজ করে তৈরি করতে পারি বা ওগুলো কাছাকাছি জিনিসগুলো যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমরা এফিসিয়েন্সিটাকে বাড়াতে পারবো। মানে 100% করতে পারবো না, বাট সাপোজ এফিসিয়েন্সি 25% আমরা বাড়ে 30% বা একটু বাড়াতে পারবো আর কি। তো এখন কেন আসলে এটা 100% হয় না, এটার পিছনে এক্সপ্লেনেশন গুলো কি, এগুলো আস্তে আস্তে আসবে আর কি। তো প্রথমে আমাদের মেইন মোটিভ হইতেছে এটাই আর কি এখানে, যে বাস্তব ইঞ্জিনে আমাদের যেসব তাপ ইঞ্জিন আবিষ্কৃত হয়েছে তাদের কোনোটির দক্ষতা 100% নয়। এসব ইঞ্জিনে অনেক দোষ ত্রুটি আছে। তাত্ত্বিক আলোচনার সাহায্যে স্বাধীকরণ 1832 সালে সকল সকল দোষ ত্রুটি মুক্ত আদর্শ ইঞ্জিনের, মানে আমাদের যে মানে উনি যে ইঞ্জিনের কথা বলেছেন ওটা হচ্ছে একটা আইডিয়াল ইঞ্জিন বা আদর্শ ইঞ্জিনের পরিকল্পনা করেন, যা কার্নোর ইঞ্জিন নামে পরিচিত। তো কার্নোর ইঞ্জিনে আমাদের বাস্তব রূপ দেওয়া সম্ভব হয়নি, মানে এটা আসলে কখনোই তৈরি করা সম্ভব হয়নি। তবে তাপগতিবিদ্যার আলোচনায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই তাপমাত্রার পরিসরে জ্ঞাত যে কোনো বাস্তব ইঞ্জিনের তুলনায় কার্নো ইঞ্জিনের দক্ষতা বেশি হবে। মানে তুমি একটা নর্মাল ইঞ্জিন তৈরি করছো, বাট কার্নোর প্রসিডিউর ওয়াইজ তুমি একটা ইঞ্জিন তৈরি করছো, তাহলে কোনটার এফিসিয়েন্সি বেশি হবে? যে কার্নোর মডেল যেটা তৈরি করে বের করছে ওটার এফিসিয়েন্সি বেশি হবে, তবে এর দক্ষতা 100% নয়। তো কার্নো ইঞ্জিনের আবর্তনের আহ আহ প্রতিটি পর্যায়ে কার্যকর পদার্থের পরিবর্তন পর্যাবর্তী প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। লাস্ট ক্লাসে আমরা পর্যাবর্তী প্রক্রিয়া, অপর্যাবর্তী প্রক্রিয়া, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া এই জিনিসগুলো আসলে দেখছি। তাকে পর্যাবর্তী ইঞ্জিন আসলে বলা হয়। মানে এখানে এটা পর্যাবর্তী ইঞ্জিন বলা হয়েছে কেন? মানে কার্নো ইঞ্জিনকে পর্যাবর্তী ইঞ্জিন বলা হয়, এর পিছনে রিজনটা আসলে কি, রিজন এখানে বলা আছে, বলছে কার্নো ইঞ্জিনের আবর্তনের প্রতিটি পর্যায়ে কার্যকর মানে মানে কার্নো ইঞ্জিন মানে কার্নো মিন এটা ওনার যে সেটা যে প্রসিডিউরটা, এটা হচ্ছে মানে একটা সাইকেল। মানে সাইকেল বলতে আসলে কি, মানে সাইকেল বিভিন্ন গ্রাফ গুলো তো পড়ানো হয়েছে, গ্রাফ গুলো আশা করি তোমরা যে সাইকেল জিনিসটা মোটামুটি বুঝতে পারছো জিনিসটা আসলে কি। যে আমরা একই পয়েন্ট থেকে যাত্রা শুরু করবো, অর্থাৎ আমরা পি বিট সেম পি এবং সেম টি এর জন্য আমরা যাত্রা শুরু করব, আবার আমরা ঠিক সেম পি বি টি এগুলো আসলে ফিরে পাবো আর কি। তো এটা আমাদের কি, এটা একটা সাইকেল হয় আর কি। তো আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যদি সাইকেল হয় এবং সাইকেল হওয়ার পরে যদি আমাদের এখানে ওটাকে আমরা একটা পর্যাবর্তী ইঞ্জিন আসলে বলতে পর্যাবর্তী প্রক্রিয়া বলতাম আর কি। তো যেহেতু এটা পুরোটা সাইকেল, আবার আমাদের যে প্রপার্টিস গুলো আছে পর্যাবর্তী প্রক্রিয়া, অর্থাৎ আমাদের ডিকিউর মান যদি সম্মুখবর্তীতে পজিটিভ হয়, উল্টোটাতে আমাদের নেগেটিভ হবে। তো এই প্রপার্টিস গুলো আসলে কার্নো ইঞ্জিন মানে কার্নোর যে ইঞ্জিন এটা আসলে মেনে চলে। এর জন্য কার্নো ইঞ্জিনকে একটা পর্যাবর্তী ইঞ্জিন বলা হয়। তো এটার মানে যদি এটা কিন্তু পরীক্ষাতে আসতেও পারে যে কার্নো ইঞ্জিন একটি পর্যাবর্তী ইঞ্জিন ব্যাখ্যা করো, তখন তুমি এই এক্সপ্লেনেশন গুলো দিবা আর কি। ফার্স্টে কার্নো ইঞ্জিনের ডেফিনেশনটা দিবা, পর্যাবর্তী ইঞ্জিনের ডেফিনেশনটা দিয়ে যাবে এক্সপ্লেন করবা আর কি। আচ্ছা, তো এখানে যে একটা মানে কারোর আদর্শ বক্তব্য দিনের একটা ফর্মাল ডেফিনেশন দেওয়া আছে, সকল স্বাধিকারণ পরিকল্পিত সকল দুষ্ত্রুটি মুক্ত একটা আদর্শ ইঞ্জিন যার আবর্তনের প্রতিটি পর্যায়ে সকল কার্যকর পদার্থের পরিবর্তন পর্যাবর্তী প্রক্রিয়া অনুষ্ঠিত তাকে কার্নোর আদর্শ পর্যাবর্তী ইঞ্জিন বলে। তো এখন দেখো আমাদের এখানে এই যে এই কার্নোর যা পর্যাবর্তী ইঞ্জিন আমাদের বেশ কিছু আসলে এখানে মানে বস্তু আছে বা বেশ কিছু প্রপার্টিজ আছে, মানে সরি বেশ কিছু এখানে আহ মানে যন্ত্র বা পার্ট আছে আর কি, সেকশন আছে। সো ওগুলো যদি আমরা একটু দেখতে চাই, তো খেয়াল করো আমাদের এখানে আহ, একটা হচ্ছে সিলিন্ডার। তো আমাদের ফার্স্টে যে এটা সিলিন্ডার, যে উপরে যেটা সেটা একটা সিলিন্ডার। তো আদর্শ তাপ অপরিবাহী, তো তাপ অপরিবাহী মানে আসলে কি, মানে এই যে এই সিলিন্ডারটা দেখো আমরা, যে এই যে এই সাইডটা মানে যেটা ইয়েলো কালার দেয় আর কি, মেনলি যেটা ইয়েলো কালার দেয় হচ্ছে তাপ অপরিবাহী। তার মানে আমাদের যে সিলিন্ডারটা দেখো, এই সাইডটা এবং এই সাইডটা মানে লেফট রাইট এবং উপরে
প্রত্যেকটা সাইডে আসলে কি, প্রত্যেকটা সাইড হইতেছে মেনলি আমাদের যে আদর্শ, মানে সরি, তাপ অপরিবাহী পদার্থ দ্বারা আসলে বেষ্টিত আর কি। শুধুমাত্র যে নিচের যে পোর্শনটুকু বা নিচের পোর্শনটুকু শুধুমাত্র তাপ পরিবাহী আর কি, বা ওইখানে আসলে ইয়েলো কালার নাই। ইয়েলো কালারটা মেনলি হচ্ছে আমাদের তাপ অপরিবাহী, আর ইয়েলো কালার বাদে তাপ পরিবাহী। তার মানে আমাদের এখানে মানে আহ শুধুমাত্র যেখানে বলা হয়েছে আদর্শ তাপ পরিবাহী পদার্থের সিলিন্ডার যার তলা নিচের অংশটুকু শুধুমাত্র তাপ পরিবাহী পদার্থ দ্বারা তৈরি, এবং এই যে আদর্শ তাপ অপরিবাহী পদার্থের পিস্টন সিলিন্ডার ঘর্ষণে উঠানামা করতে পারে। যে পিস্টনটা এটা আসলে নরণক্ষম, মানে উপরে উঠানামা করতে পারে আর কি। তো সিলিন্ডারের ভিতরে পিস্টন দ্বারা কার্যকর পদার্থ থাকে, মানে কার্যকর পদার্থ বলতে এখানে মিললে কোনো একটা গ্যাস থাকবে আর কি। আইডিয়ালি সাধারণত আমরা এখানে আইডিয়াল গ্যাস ধরি, এখানে আইডিয়াল গ্যাস থাকবে, মানে কার্যকর পদার্থ মানে মিলের এখানে এটা গ্যাস থাকবে। এখন এটা হচ্ছে আমাদের এখানে সিলিন্ডার। এখন সিলিন্ডারের পাশাপাশি আরো প্রথম হচ্ছে আমরা একটা মানে চারটা পোর্শন মেন একটা সিলিন্ডার, তো সিলিন্ডারটা এখানে গেছে। আর যেটাতে আমাদের এখানে মানে ওর তিন দিক দিয়ে ও তাপ অপরিবাহী, এক দিক দিয়ে তাপ পরিবাহী, এবং ওর ভিতরে আমাদের কি থাকবে, একটা কার্যকর পদার্থ বা গ্যাস থাকবে আর কি। আচ্ছা, এখন আমাদের এরপর যে সেকশন হচ্ছে তাপ উৎস বা হিট সোর্স। তো এখন বলছে অসীম তাপ ধারকত্ব সম্পন্ন। অসীম তাপ ধারকত্ব সম্পন্ন আসলে মানে কি, মানে আমরা ধরে নিব এটার টেম্পারেচার অনেক হাই। এটা টেম্পারেচারটা আসলে অনেক, মানে আশেপাশে যতগুলো আসলে বস্তু থাকবে ওর টেম্পারেচার সবচেয়ে হাই, এবং যেহেতু মানে 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 ওর তাপ আসলে অসীম, মানে ওর থেকে তাপ নিয়ে তুমি আসলে শেষ করতে পারবে না, বা মানে ওর থেকে তুমি যদি তাপ নাও, তাপ নেওয়ার পরেও আসলে ওর টেম্পারেচার কমবে না। মানে অসীম তাপ ধারকত্ব মানে এটা আইডিয়াটা অনেকটা কাছাকাছি এরকমই, যে তুমি ওর থেকে যদি তাপ নাও তারপরে তুমি টেম্পারেচারটা মিলে কমাতে পারবা নাকি আর কি। তো উচ্চ তাপমাত্রার মানে এই যে আমাদের একটা উচ্চ তাপমাত্রার একটা অসীম তাপ ধারকত্ব সম্পূর্ণ উচ্চ তাপমাত্রা, মানে আমাদের এখানে যে তাপ উচ্চ থাকবে টেম্পারেচার অনেক হাই থাকবে, যা তাপের উৎস হিসাবে কাজ করবে, এবং উৎস থেকে তাপ নিয়ে ইঞ্জিন কাজ করে। তো আমরা এখানে ইনপুটটা আসলে পাবো কই থেকে, ইনপুটটা আমরা পাবো তাপ উৎস থেকে। মানে আমরা ইনপুট আসলে পাবো কোথা থেকে, আমরা তাপ উৎস থেকে আমরা পাবো এখানে আর কি। তো তাপ গ্রহণ বা বর্জনের ফলে এর তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না, যেখানে এর তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না, কারণ কেন, কারণ ওর আসলে মানে মানে ওর আসলে যেহেতু অসীম তাপ ধারকত্ব সম্পন্ন, মানে ওর ভিতরে অসীম তাপ আছে, মানে অনেক তাপ আছে আর কি। এখন ধরো তুমি বিষয়টা হচ্ছে এরকম চিন্তা করতে পারো, তোমার কাছে 1 কোটি টাকা আছে, এখন তোমার থেকে কেউ যদি 1 টাকা নিয়ে যায় তাহলে তুমি তো গরিব হয়ে যাবে না। তো এখানে জিনিসটা এরকম, ওর কাছে অনেক তাপ আছে, ওর থেকে অল্প কিছু তাপ নিয়ে গেল আসলে ওর আসলে টেম্পারেচার আসলে কম বেশি আসলে হয় না। সো এই হচ্ছে আমাদের তাপ উৎস, যেটাকে আমরা সোর্স হিসাবে মানে যেটা টেম্পারেচার মানে জাস্ট আপাতত এটা জাস্ট বেসিক ভিউ, মানে ফর্মাল ভিউ আর কি। বাট তোমাকে কি জিনিস মাথায় রাখতে হবে, তোমাকে মাথায় রাখতে হবে এটা, যে তাপ উৎস এটা টেম্পারেচার অনেক হাই, জাস্ট এতটুকু ইনফরমেশন মাথায় রাখলে হবে, যে তাপ উৎস যেটা টেম্পারেচার অনেক হাই বা যেটা উৎস হিসাবে কাজ করবে। তারপরে তাপ গ্রাহক বা খাত। সো এটা আমাদের অসীম তাপ ধারকত্ব সম্পন্ন, কিন্তু এটা নিম্ন তাপমাত্রা, যেটা হচ্ছে আমাদের নিম্ন তাপমাত্রা। মানে এইটা হচ্ছে আমাদের তাপ উৎস যেটা আমাদের উচ্চ তাপমাত্রা, আর T2 এটা হচ্ছে আমাদের নিম্ন তাপমাত্রা। যেটা আসলে আমার যে নিম্ন তাপমাত্রা সেটা আমার তাপ গ্রাহক হিসাবে কাজ করবে। তো আমরা লাস্ট ক্লাসে দেখো আমাদের কিন্তু লাস্ট ক্লাসে আমি যে বলছিলাম এই ইঞ্জিন গুলা তুমি অনেক মানে যত ভালো আসলে বুঝতে পারবা, এটা আসলে ডিপেন্ড করবে তুমি তত ভালো করে যে ইয়াগুলা যে মানে কিছু গ্রাফিক ইয়াগুলা আছে আর কি, যে বিভিন্ন যে ডায়াগ্রাম গুলো আছে ওগুলো তত ভালো করে বুঝতে পারবো। লাস্ট ক্লাসে কিন্তু আমরা এরকম একটা ডায়াগ্রাম এখানে বলে দিয়েছিলাম আমি। আচ্ছা, একটু ওয়েট করো। আহ, আচ্ছা, তাহলে আবার স্টার্ট করি। তো এখানে খেয়াল করো, মানে আমাদের এটা হচ্ছে তাপ গ্রাহকরা থাকবে আর কি। তো যেটা টেম্পারেচার অনেক কি থাকবে, কম থাকবে আর কি। তো আমাদের এইখানে কি করবে, ইঞ্জিনটা তাপ বর্জন করবে আর কি। ইঞ্জিনটা এখানে তাপ বর্জন করবে, ইঞ্জিন এখানে তাপ বর্জন করবে। সেখানে তাপ গ্রহণ বা বর্জনের ফলে তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না। কেন, কারণ ওই যে বললাম ওটা যেহেতু ওর উৎস না, ওর অসীম তাপ ধারকত্ব সম্পন্ন। তো ওর আসলে এখানে টেম্পারেচার কোনো পরিবর্তন হয় না। তাপমাত্রা কিংবা টিটু ধরে, তার মানে এখানে মেনলি তোমাকে তাপ উৎস এবং তাপ গ্রাহক সম্বন্ধে এতটুকু জিনিস মাথায় রাখলে হবে। তাপ উৎস যে টেম্পারেচার অনেক হাই থাকবে, মানে ওটা কি করবে, ওটা তাপ উৎস থেকে আমাদের ইঞ্জিনটা তাপ গ্রহণ করবে। আর যেটা তাপ গ্রাহক ওটা টেম্পারেচার অনেক লো থাকবে। তো আমাদের তাপ গ্রাহকে এসে আমাদের যে ইঞ্জিনটা ওটা তাপ ওটা আসলে বর্জন করবে আর কি। মানে এর আগের ক্লাসের মতন আর কি। আমরা মানে আমাদের যে মানে আমাদের কার্নো ইঞ্জিনটা মেনলি বা কার্নোর যে সাইকেলটা আর কি, ওটা মেনলি হিট ইঞ্জিনটাকে আপডেট করছে আর কি, তুমি এভাবে চিন্তা করতে পারো আর কি। তো হিট ইঞ্জিনে আমাদের যেরকম কি হইতো, আমাদের উচ্চ তাপমাত্রা বা আমরা তাপ উচ্চ যেটা ওটা থেকে কিন্তু আমরা তাপ গ্রহণ করতাম, মানে ইঞ্জিনটা কি ওটা তাপ গ্রহণ করতো, তারপরে ওটা একটা কাজ করতো, বাকি যে তাপটা কি করতো সে আসলে তাপ গ্রাহককে আসলে ছেড়ে দিত আর কি। তো এখানে আসলে একদম মানে সেম জিনিস, মানে সেম কাজটা করতেছে, বাট একটু আর একটু মডিফিকেশন বা আপডেট করা হয়েছে আর কি। তো আমাদের এখানে তাপ গ্রাহকে ইঞ্জিন তাপ তাপ গ্রাহক থেকে ইঞ্জিন তাপ গ্রহণ করবে এবং তাপ, সরি,
মানে তাপ, সরি ঠিক আছে, মানে তাপ উৎস থেকে ইঞ্জিন তাপ গ্রহণ করবে এবং তাপ গ্রাহকে এসে ইঞ্জিন তাপ বর্জন করবে, মানে এই জিনিসগুলোকে মাথায় রাখলে হবে। তারপরে পাটাতন। তো পাটাতন হবে যে এখানে একটা পাটাতন আছে, যেহেতু এটা ইয়েলো কালার দিয়ে দেওয়া আছে, তার মানে এটা তাপ অপরিবাহী হবে, তার মানে আদর্শ তাপ অপরিবাহী পদ্ধতির একটি পাটাতন, যার উপর সিলিন্ডার বসে কার্যকর পথে রুদ্ধতাপে পরিবর্তন ঘটানো হয়। তার মানে এখানে তো তুমি চিন্তা করতে পারো মাঝখানে আছে ইন্টারমিডিয়েট স্টেজ, যেখানে আমরা যদি রাখি তাহলে এখানে ধরো এখানে ধরো আমি পিস্টনটাকে আমি এখানে রাখলাম, তাপ উঁচুতে রাখলাম, তাহলে এখানে তাপের আদান প্রদান হবে। আমি এখানে যদি তাপ গ্রাহক রাখি তাহলে তাপের আদান প্রদান হবে, কেন হবে? কারণ যেহেতু আমাদের এই যে নিচের তলাটা, যেহেতু এটা তাপ অপরিবাহী, নিচের তলাটা কিন্তু তাপ পরিবাহী, তো আমাদের এই যে তাপ উৎস ওটা কিন্তু তাপ পরিবাহী, এবং তাপ গ্রাহক ওটাও তাপ পরিবাহী। যেহেতু আমি এগুলো কন্ট্যাক্টে থাকবে, তার মানে এখানে তাপ পরিবহন হবে। আমি যদি এই সিলিন্ডারটাকে তাপ উৎস এবং তাপ গ্রাহক রাখি তাহলে তাপের পরিবহন হবে। বাট আমি সিলিন্ডারটাকে যদি পাটাতন রাখি তাহলে এখানে আমাদের তাপের পরিবহন হবে না। তার মানে যেহেতু এখানে তাপের পরিবহন হবে না, তাপের পরিবহন হয় না কোন প্রসিডিউরে, আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তার মানে আমরা বলতে পারি আমি যদি সিলিন্ডারটাকে পাটাতন রাখি তখন আসলে কোন পরিবর্তন সংঘটিত হবে? উত্তর হবে রুদ্ধতাপীয় পরিবর্তন। আচ্ছা, তো এইগুলো হচ্ছে আমাদের এখানে একদম জাস্ট কিছু বেসিক কিছু ইনফরমেশন। আচ্ছা, তো এখন দেখো আমাদের মানে কার্নো চক্রের আমাদের এখানে কার্য পদ্ধতি, মানে কার্নো চক্রের যে ইঞ্জিনটা, এটা আসলে মানে আমরা কোন কোন জিনিসগুলো লাগবে আর কি, মানে ওর পার্ট গুলো আসলে কোনগুলো, ওগুলো তো একটু আগে দেখলাম। তো এখন মেনলি আমরা এখানে ওর প্রসিডিউরটা এখানে আমরা দেখবো। তো এখন দেখো আমাদের এখানে গ্রাফটা দেখছে এরকম ভাবে, যে এরকম একটা ওর গ্রাফটা হয় এরকম। তো এখানে জাস্ট আমি যদি জাস্ট রাফ একটা আঁকি, যদিও বইটার মতো তো পারফেক্ট হবে না। তো ধরো আমরা এখানে কোন একটা ইনিশিয়াল পয়েন্টে থাকলাম, যে আমরা ধরলাম এখানে পয়েন্ট, আমরা ধরলাম পয়েন্টে ধরলাম P1 B1 T1, মানে এখানে আমরা ধরলাম পিবি গ্রাফ আর কি। এখানে পি আর এখানে বি। তো আমরা এই পয়েন্টে ধরলাম P1 B1 T1, এটা হচ্ছে আমরা ধরলাম এ, মানে এ বিন্দু আর কি। এখন দেখো যে আমাদের কার্নো ইঞ্জিনে আমরা বিভিন্ন কার্যকর পদার্থ, মানে বিভিন্ন গ্যাস নিয়ে আমরা এখানে করতে পারি। তো এখানে ভিন্ন ভিন্ন কার্যকর পদার্থ ব্যবহার করা হলো ইঞ্জিনের কার্য পদ্ধতি এক এবং অভিন্ন হবে। মানে আমরা এখানে যে কোনো গ্যাস নিয়ে ইউজ করি না কেন, আমাদের এখানে মানে আমাদের যে প্রসিডিউরটা সেমই হবে আর কি। তো আমাদের বর্ণনা কার্যকর পদ্ধতি আদর্শ হিসেবে বিবেচনা করে এখানে একটা কোটেশন দেওয়া আছে আর কি, যে এখানে মেনলি যে সিলেবাস গুলোতে মেনলি তোমাকে আদর্শ গ্যাসই দেওয়া থাকবে, বাট এখানে আদর্শ গ্যাসের জায়গায় এখানে বাস্তব গ্যাস হিসেবে ব্যবহৃত হতে পারে। বাট ওগুলো তো ইস্যুটা কোন গ্যাস ইউজ করতেছে আপাতত তোমাদের ম্যাথ করতে বা জাস্ট এইচএসসির জন্য অত কিছু জানার দরকার নেই। জাস্ট ওই গ্যাস কোন গ্যাস ইউজ করবে বা কোন কার্যকর পদ্ধতি ইউজ করবে ওগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তোমাদের যদি যেটা বলে থাকে তো জাস্ট তোমরা ওইটার ওই গামার মান নিয়ে, ওটা গামার মানটা জানা থাকলে না আর কি। তোমাকে অক্সিজেন নাইট্রোজেন যেটা দেখতে থাকুক না কেন, ওই গামার মানটা ইম্পর্টেন্ট, বাকি এত কিছু আদর্শ গ্যাস ইউজ করা হয়েছে এটাকে বাস্তব গ্যাস ইউজ করা হয়েছে, ওটার কারণে আমাদের কি ভেরিয়েশনে এগুলো আসলে সিলেবাসের নাই, সেগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই। আচ্ছা, তারপরে এখানে দেখো, তো আমাদের এখানে কার্নো ইঞ্জিন চারটি ধাপে একটি চক্র চক্র সম্পূর্ণ করে। তো আমাদের এখানে একটা সাইকেল হবে। তো সাইকেল হওয়ার জন্য আমাদের এখানে স্টেপ হবে কয়টা? সাইকেল হওয়ার জন্য আমাদের এখানে স্টেপ হবে হচ্ছে মিলি চারটা। সাইকেল হওয়ার জন্য আমাদের এখানে স্টেপ হবে মেনলি চারটা হবে আর কি। আচ্ছা, তো এখন দেখো আমাদের এখানে এখানে আসলে কার্নোট চক্র বলতে, এখানে যে এখানে যে সাইকেলটা আসলে ক্রিয়েট হবে ওই সাইকেলটাকে আমরা বলবো কি কার্নোট চক্র বলবে। এখন এই কার্নোট চক্রে আমাদের দুটি পর্যাবর্তী সমষ্টি প্রক্রিয়া এবং দুটি পর্যাবর্তী দ্বৈত প্রক্রিয়া সমন্বয় করতে, এখন এই ইনফরমেশনটা বেশি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসবে, একটু মাথায় রাখতে হবে যে আমাদের এই কার্নের চক্রেতে আমাদের দুইটা সমষ্টি প্রক্রিয়া থাকবে এবং দুইটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া থাকবে আর কি। তো এই জিনিসটা মাথায় রাখবে আমাদের এখানে, যে আমাদের সমচাপ বা সমায়তন এখানে কার্নো সাইকেল নাই, দুইটা রুদ্ধতাপীয় থাকবে এবং দুইটা সমষ্টি থাকবে আর কি। আচ্ছা, তো এই ইনফরমেশন একটু মাথায় রাখতে হবে। তো আমরা আমাদের চারটা ধাপ, এখানে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ এবং 4 নম্বর ধাপ। আমরা প্রথম স্টেপটা যদি খেয়াল করি, তো প্রথম স্টেপটাতে বলেছে প্রথমে সিলিন্ডারটিকে T1 তাপমাত্রা তাপ উৎসে রাখা হয়। তো এখানে এই জিনিসটাকে যদি আমি একটু এখানে আনি, এখানে ধরো এই জিনিসটাকে এখানে যদি আমি আনি,
তো আমরা দেখো ফার্স্ট আসলে কি করব, তো ফার্স্ট এখানে আমরা কি করব, যে আমরা এই সিলিন্ডারটাকে আমরা প্রথমে ফার্স্টে তাপ উৎসে রাখবো। আমাদের এখানে জিনিসটা ওটাই বলছে যে প্রথমে সিলিন্ডারকে T1 তাপমাত্রায় তাপ উৎসে রাখা হয়। তা আমরা এখান থেকে সিলিন্ডারটাকে যদি আমরা তাপ উৎসে রাখি তাহলে আসলে কি হবে, তো এটা আমাদের একটা সমষ্ট প্রক্রিয়া হবে। এখন এটা কেন একটা সমষ্ট প্রক্রিয়া হবে, তো এটার পিছনে রিজনটা হইতেছে এই, যে যেহেতু আমরা আগেই বলে নিছি যে যেহেতু এখানে আমাদের তাপ উৎস তো এটা তো বললাম অসীম তাপ ধারকত্ব সম্পন্ন এবং টেম্পারেচার অনেক হাই। সো ওইখানে আমাদের তাপের যদি কোনো আদান প্রদান হয় তারপরে আমাদের এখানে কি হবে না, কোনো আসলে এখানে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। তাই এখানে আমাদের কি হবে, এই তো এখানে তার মানে এখানে আমাদের যে এই প্রসিডিউরটা আমরা যখন সিলিন্ডারটাকে যখন আমরা তাপ উৎসে রাখবো, তো এখানে আমরা যদি কোনো চেঞ্জ করি বা এখানে কোনো যে মানে যেটা যদি কোনো প্রক্রিয়া হয়, ওটা আমাদের অবশ্যই একটা সমষ্ট প্রক্রিয়া হবে আর কি। আচ্ছা, প্রথমে সিলিন্ডারকে T1 তাপমান তাপ উৎসে রাখা হয়, তাহলে এখানে আমাদের সমষ্ট প্রক্রিয়া হবে, এটা আপনারা বুঝতে পারছেন। তার ফার্স্ট স্টেপ যেটা, এটা আমাদের একটা সমষ্ট প্রক্রিয়া হবে। আচ্ছা, তার মানে এখান থেকে আমি এখানে লিখি যে ফার্স্ট স্টেপ এটা আমাদের হবে আইসোথার্মাল বা সমষ্ট প্রক্রিয়া আর কি, আইসোথার্মাল। আচ্ছা, সাম্যাবস্থা গ্যাসের চাপ, আয়তন এবং তাপমাত্রা আমরা P1 B1 T1 দিলাম আর কি। এখন আমাদের নিজস্ব চিত্রে আমাদের এই বিন্দু আমরা স্থাপন করতেছি। এবার T1 তাপমাত্রা সমষ্টিকে ধীরে ধীরে প্রসারিত করে P2 B2 আমাদের করে আমরা বি অবস্থায় নিয়ে গেছি। এখন দেখেন ইম্পর্টেন্ট পার্ট, আমরা এখানে এক্সপেনশন করতেছি, মানে আমরা প্রসারিত করতেছি। তা আমাদের তা আমরা এখানে এটা কি করতেছি, মানে এক্সপেনশন করতেছি আর কি এখানে। আচ্ছা, তো এখন খেয়াল করো, আহ, ধরো এখানে গ্রাফটা একদম এরকম হয়, আমি জাস্ট গ্রাফ একটু আঁকতেছি। তো ধরো আমরা এখানে এক্সপেনশন করছি, তো এক্সপেনশন করলে দেখুন কি হবে, এখানে আমাদের প্রেশারটা কিন্তু P2 হবে, প্রেশারটা চেঞ্জ হবে, ভলিউমটা চেঞ্জ হবে, B2 হবে, তারপরে কিন্তু টেম্পারেচারটা T1 থাকবে। আমাদের এখানে টেম্পারেচারটা কিন্তু আগে যা ছিল ওটা কিন্তু থাকবে, টেম্পারেচার কিন্তু এখানে চেঞ্জ হবে না। এটা বেশি ইম্পর্টেন্ট বিষয়, যে যেহেতু আমরা সমস্ত প্রক্রিয়া করেছি, আগে যদি আমাদের টেম্পারেচার T1 হয়, এখনো কিন্তু আমাদের এখানে টেম্পারেচারটা কিন্তু T1 থাকবে। তো এখানে ফার্স্ট প্রসিডিউরটা হচ্ছে আইসোথার্মাল এক্সপানশন। আচ্ছা, এখন দেখো এর পরের প্রসিডিউরটা মানে সেকেন্ড। আচ্ছা আচ্ছা, এখানে আরো বেশ কিছু বিষয় আছে, যে আমাদের এখানে এবি রেখা, যে এবি রেখা যেটা আর কি আমাদের বি পয়েন্ট আসছে, তো এবি রেখাটা যে এখান থেকে মেনলি গ্রাফটা দেখো যে শেপটা আসলে এরকম হয়। এবি রেখা T1 তাপমাত্রা সমষ্ট পরিবর্তন নির্দেশ করে, আমাদের Q1 তাপ শক্তি শোষিত হয় এবং সবটাকে কাজে রূপান্তরিত করে। আমরা জানি সমষ্ট প্রক্রিয়ায় আমরা এখানে যদি এখানে কৃত কাজ বের করতে চাই, তো ডিকিউ, যেহেতু এটা সমস্ত, তো ডিকিউর মানটা কার সমান হবে, ডিডব্লিউ সমান হবে। তো আমরা কি লিখবো, আমরা যদি এখানে ধরি আমরা এন পরিমাণ গ্যাস নিচ্ছি আর কি, তো এন আর টেম্পারেচার কত T1 হবে লন, আর শেষ কত B2 ডিভাইড বাই B1 হবে, আমরা এভাবে লিখতে পারি। তাহলে আমরা DQ1 ধরলাম ফার্স্ট প্রসিডিউর, এটা আমি ধরলাম 1 নম্বর প্রসেস। এখন আমরা এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রসেস। এখন 2 নম্বর প্রসেস আমরা যাই। এখন দেখো 2 নম্বর প্রসিডিউরে আমরা যদি চিন্তা করতে চাই, তো এখন দেখো 2 নম্বর প্রসেস। তো এখন 2 নম্বর প্রসেসটা বলতেছে এ ধাপে সিলিন্ডারকে অপরিবাহী পাঠাতন রূপরেখা প্রসারিত করা। এখন আমরা কিন্তু ফার্স্টে আমরা সিলিন্ডারকে যে তাপ বসিয়ে রাখছি, এখন আমরা তাপ বসিয়ে থেকে সরাই করে পাঠাতনে নিয়ে আসছি আর কি। তাপ বসিয়ে থেকে আমরা কই নিয়ে আসছি, পাঠাতনে নিয়ে আসছি। সো পাঠাতনে যদি নিয়ে আসে, আমাদের সেকেন্ড স্টেপটা কি হবে, এটা আমাদের হবে অ্যাডাইবেটিক, মানে রুদ্রতাপীয় আর কি। যেহেতু যেহেতু এটা যেহেতু 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 এটা আসলে মানে যেহেতু এটা আমাদের পাটাতনের উপর রাখা হচ্ছে, আমরা এটা দুর্লভীয় প্রক্রিয়া হবে আর কি। এখন এখন কি করা হয়েছে, পাটাতনে রেখে প্রসারিত করা হয়েছে, মানে এটা হবে অ্যাডাইবেটিক এক্সপ্যানশন, মানে রুদ্রতাপীয় প্রসারণ। তো আমরা প্রসারণ করে দেখো গ্রাফটা ডানে যাবে। So আমাদের গ্রাফটা যে এরকম হবে, দেখো শেপটা অ্যাকচুয়ালি এরকম হবে আর কি। তো আমাদের এখন পয়েন্টটা আমরা সি পয়েন্ট ধরলাম। আমাদের এখানে প্রেসারটা হবে P3 B3, টেম্পারেচারটা কত হবে, T2 হবে, মানে পি চেঞ্জ হবে বিও চেঞ্জ হবে, টেম্পারেচার T2 হবে আর কি। এটা আমাদের 2 নম্বর প্রসেস। আচ্ছা, তো এই প্রসারণ প্রক্রিয়া রুদ্রতাপীয় প্রক্রিয়ায় সংঘটিত হয়। এখানে সিস্টেম কোনো তাপ বা গ্রহণ বা কোনো বর্জন করবে না, বিশের রেখা আমাদের রুদ্রতাপীয় রেখা আসলে নির্দেশ করে, এখানে এই যে অলরেডি বলা হয়েছে। এই পর্যায়ে আমাদের গ্যাস তার অভ্যন্তরীণ শক্তির বিনিময়ে কাজ করবে, ফলে অভ্যন্তরীণ শক্তি T2 হ্রাস পায়। আমাদের এই প্রকৃত কাজ যদি আমরা বের করতে চাই, আমরা যদি এখানে DW1, এটা আমরা যদি DW2 যদি বের করতে, এটা কি হবে, আর এটা হবে NCB, আর এখানে কত হবে, যে শেষ তাপ T2, মানে T2 মাইনাস T1 হবে আর কি। আমরা সেটা এভাবে লিখতে পারি। আচ্ছা,
আচ্ছা, তারপরে এখন দেখো এধাপে সিলারটিকে এখন আমাদের এটা সেকেন্ড সেকেন্ড স্টেপ হচ্ছে এখন থার্ড স্টেপ। তো থার্ড স্টেপ আসলে কি হচ্ছে, এখানে হচ্ছে এধাপে সিলারটিকে T1 আমাদের এখন পাটাতনে আছে আর কি। এখন আমরা পাটাতন থেকে কই নিয়ে গেছি, এটাকে আমরা তাপগ্রাহকে নিয়ে গেছি। এখন তাপগ্রাহকে নিয়ে গেলে এটা আবার কি প্রসেস হবে, আইসোথার্মাল প্রসেস হয়ে যাবে। কারণ আমরা তাপগ্রাহকে যদি রাখি এখন টেম্পারেচার কোনো পরিবর্তন হবে না, তার মানে এখানে আইসোথার্মাল প্রসেস হবে। সো থার্ড স্টেজ যেটা আমাদের আইসোথার্মাল প্রসেস, এখানে আমাদের T2 তাপমাত্রা তাপগ্রাহকে রেখে সমষ্ট পর্যন্ত ধীরে ধীরে সংকুচিত করাইছে আর কি। এখন তার মানে এটা হচ্ছে আইসোথার্মাল কি হবে, এটা হবে, এটা আমরা সংকোচন করছি। আচ্ছা, তো এটা এখন আইসোথার্মাল এটা হচ্ছে, আচ্ছা এটার ইংলিশ ওয়ার্ডটা এখন মধ্যে আসতেছে না। এক্সপেনশন সংকুচিতকে কি বলা হয়, সেটাকে বাংলায় দেখি, এটাকে সমষ্ট কেন সংকোচন। সেটা কম্প্রেশন আর অ্যাকচুয়ালি। আচ্ছা, তো আমাদের থার্ড স্টেপ হচ্ছে আইসোথার্মাল কম্প্রেশন, যেখানে আমরা কি করছি সমষ্ট প্রক্রিয়া এখানে আমরা সংকুচিত করতেছি আর কি। তো এখন থেকে আমরা সমষ্ট প্রক্রিয়া যদি সংকোচন করি, তাহলে সংকোচন করে করে গ্রাফটা আসলে যে এই যে এরকম করে এইদিকে আসবে, মানে বামে যাবে আর কি, যেহেতু সংকোচন হয়েছে। তো এখানে আমরা পয়েন্ট দিলাম ডি ধরলাম, আমাদের এখানে প্রেশারটা দিলাম P4 বাট এখানে আমাদের টেম্পারেচার T2 থাকবে। কারণ আগে যদি এটা যেহেতু সমস্যা প্রসেস, আগে টেম্পারেচার T2 থাকলে এখন টেম্পারেচার T2 থাকবে আর কি। আচ্ছা, তো এখানে আমাদের নিয়ে যাওয়া হয়। আমাদের এই অবস্থায় বাইরে থেকে আসলে কাজ করতে হবে, মানে গ্যাসের উপর বাইরে থেকে আসলে কাজ করতে হবে। এখন আমাদের দেখো এইখানে আমাদের কি তাপ গ্রহণ হতো, আর এখানে কি আমাদের তাপ বর্জন করবে, মানে এখান থেকে যে সিলিন্ডারটা তাপ গ্রহণ করতো, এখানে আসলে কোনো তাপের আদান প্রদান হইতো না, আর এখানে তাপটা আসলে কি বর্জন করতো আর কি। তো যেহেতু এখানে তাপ বর্জন করতো, তার মানে তার উপরে এখন বাইরে থেকে কাজ হবে আর কি, বা তার কৃত কাজের মানে নেগেটিভ হবে। তো এখানে আমরা DW3 যদি বের করতে, এটা কত হবে, DW3 এর মানে আমাদের হবে যে nRT2 লন, এটা আমাদের হবে যে B4/B3, মানে শেষ মাইনাসের আদি, এভাবে আমরা লিখতে পারি আর কি। আচ্ছা, তো এতে আমাদের তাপ গ্রহণ Q2 পরিমাণ তাপ বর্জন করবে। আর আমাদের ফার্স্ট স্টেপ আমরা এখানে আমাদের এটা আমাদের DQ3 এর সমান হবে আর কি। তো এখানে আমাদের ফার্স্ট স্টেপে আমরা Q1 পরিমাণ তাপ গ্রহণ করব, মানে প্রথম স্টেপে। আর থার্ড স্টেপে আমরা Q2 পরিমাণ তাপ আসলে এখানে বর্জন করবো আর কি। এখন ফোর্থ স্টেপে আসলে কি করা হয়, ফোর্থ স্টেপে কি করা হয়, এ ধাপে সিলিন্ডারটিকে অপরিবাহী পাটাতনের উপর রেখে, এখন দেখো এখন আমাদের কাছে এইখানে আছে আর কি। এখন এইখান থেকে আবার পাটাতন নিয়ে আসে পাটাতন নিয়ে আসলে কি হবে, অ্যাডাইবেটিক প্রসেস হবে। তো পাটাতনের উপর রেখে রুদ্ধতাপীয় প্রক্রিয়া সংকুচিত করা হয়েছে। এখন এটা কি হবে, আবার কম্প্রেশন, মানে অ্যাডাইবেটিক কম্প্রেশন আর কি, তাকে এখন কম্প্রেশন করে তাকে আগের অবস্থায় নিয়ে আসে, মানে এই অবস্থায় নিয়ে যেতে, এখন তার গ্রাফটা হবে অ্যাকচুয়ালি এরকম হবে। এখন আমি হাতে আঁকছি জন্য এটা চাইতে যে এটা বেশি ইয়ে আর কি, এটা অ্যাকচুয়ালি গ্রাফটা এরকম হবে আর কি। না থাকলে দেখতে এরকম মনে হতেছে। আমাদের এটাকে আমরা আগের পয়েন্টে ফেরত নিয়ে আসছি আর কি। আচ্ছা, তো এখানে ডি এর আমাদের রুদ্ধতাপীয় রেখা আসলে নির্দেশ করে, মানে আমাদের যে এই রেখাটা ডি এর রেখাটা আর কি। তো এই গ্যাস এই পর্যায়ে গ্যাসের উপর আসলে বাইরে থেকে কাজ করা, যেহেতু আমাদের এখানে মানে এখানে আমরা যেহেতু কম্প্রেশন হইতেছে, মানে আমাদের এখানে বৈলম্ব যেহেতু হ্রাস পেতেছে, তাই আমরা কৃত কাজের মানটা কি হবে, নেগেটিভ হবে। কৃত কাজের মান নেগেটিভ হবে মানে কি, ওর উপর বাইরে থেকে আসলে কাজ করা হইতেছে আর কি। তো আমাদের এখানে দেখো অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি হবে। আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমাদের কৃত কাজ যদি নেগেটিভ হয়, তাহলে আমাদের আমাদের এখানে অভ্যন্তরীণ শক্তির মান পজিটিভ হয়। এই জিনিসগুলো পড়ানো হয়েছিল আমাদের এখানে, যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া যেহেতু আমাদের ডিউ ইকুয়ালস টু মাইনাস ডিডব্লিউ, তো আমাদের ডিডব্লিউ যদি নেগেটিভ হয়, আমাদের ডিউর মানটা কি হবে, পজিটিভ হবে। ডিউর মান পজিটিভ হওয়ার মানে কি, আমাদের এখানে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি হবে, এবং এতে আসলে তাপমাত্রা আসলে বেড়ে যাবে। তো আসলে এখান থেকে আসলে কি হবে, আমাদের এখানে T1 এর মানটা কিন্তু বড় হবে T2 থেকে। আমরা গ্রাফ থেকে আসলে চিন্তা করে বের করতে পারি অ্যাকচুয়ালি। তো আমরা থার্ড স্টেপে যেটা এরকম করে কৃত কাজ বের করতে পারি, DW4 4 নম্বর প্রসেসে, এটা কি হবে NCB, লাস্ট স্টেপ হতো T1 - T2। তো আমরা এখান থেকে যদি আমি যদি পুরো সাইকেলে আমি যদি কৃত কাজ বের করতে চাই, তাহলে DW1 + DW2 মানে সবগুলোকে যোগ করব। তো সবগুলোকে যোগ করা মানে আমরা কি পেয়েছি দেখো, এই সবগুলোকে যদি আমি যোগ করি, আমরা যদি ডাব্লিউ নেট যদি বের করতে চাই, তা আমাদের অ্যাকচুয়ালি কি হবে, DW1 প্লাস এর DW2 প্লাস এর DW3 প্লাস এর DW4। এখন এখানে একটু খেয়াল করো, আমাদের DW2 এবং DW4
এই দুটোকে আমি যোগ করে তাহলে জিরো হবে। কেন জিরো হবে? এনসিবি টি টু মাইনাস টি ওয়ান আর হচ্ছে এনসিবি টি ওয়ান মাইনাস টি টু, দুটোকে যোগ করে জিরো হয়ে যাবে। আর আমি এখানে যদি দেখো ডি ডাব্লিউ ওয়ান এর মান আমাদের এইটা, এটাকে আমি লিখতে পারি ডি কিউ ওয়ান, বাট সাপোজ এটাকে আমি কিউ ওয়ান ধরে লিখি আর কি, কিউ ওয়ান মানে ডি কিউ ওয়ান প্রকাশ করি আর কি এখানে। সাপোজ এটাকে আমি কিউ ওয়ান ধরলাম, আর এটাকে আমি লিখতে পারি কি ডি কিউ থ্রি। সো এটাকে আমি এখানে আহ এটাকে মাইনাস কিউ ধরতে পারি, কারণ এখানে যেহেতু আমাদের তাপ বর্জন হবে, তো আমাদের এখানে আমরা তাপ যদি বর্জন হয় তো আমাদের সাইনটা আসলে কি হবে? নেগেটিভ হবে। তো আমরা এখানে ডিডাব্লিউ ডিডাব্লিউ থ্রিটাকে আমরা মাইনাসের কিউ দ্বারা লিখতে পারি, সেটা আমাদের ডাব্লিউ নেট হবে। আমরা যেটা আসলে যে পড়ছিলাম ওখানে সেম আসলে জিনিস আসলে হইতেছে আর কি, যে কিউ ওয়ান মাইনাস আর কিউ টু। বা যেহেতু এটা কমপ্লিট একটা সাইকেল, যেটা যেহেতু এটা কমপ্লিট একটা সাইকেল, তো কমপ্লিট সাইকেল আমরা কিভাবে বের করতে পারি? যে আবদ্ধ অংশটুকুর ক্ষেত্রফল দ্বারা আমরা চাইলে এখানে বের করতে পারি। তো এখানে এই জিনিসগুলো বলা হয়েছে। তো এখানে আমাদের একটি পূর্ণচক্রের কার্নো ইঞ্জিনের কার্যনির্বাহী পদার্থ সম্পাদিত কাজকোষ সূচকে দুটি সমস্ত রেখা এবং দুটি দ্রুততাপীয় রেখা থাকে আর কি। তার মানে এই যে এখানে এই যে এই জিনিসগুলো একটু বুঝতে হয় আর কি। এখানে এই যে এই গ্রাফটা আর কি বা এক্সপ্লেনেশন কিন্তু বোর্ড পরীক্ষাতে 4 মার্কসের জন্য বেশ কয়েকবার আসছে আর কি। মানে তোমাকে হয়তো বা বলবে যে এই প্রদত্ত গ্রাফ থেকে তুমি ক্ষেত্রফল মানে কৃতকাজের মান বের করো। তো কৃতকাজের মান বের করতে বলে যে এইভাবে মানে এই যে গ্রাফ গুলো থেকে যে পয়েন্ট গুলো ধরে ধরে এই যে ইকুয়েশন গুলো লিখে তারপরে যোগ বিয়োগ করে বের করবা। তো এটা কিন্তু বোর্ড পরীক্ষাতে আসে। গ্রাফটা 4 মার্কসের কোশ্চেনের জন্য আর কি। কয়েকটা বোর্ড পরীক্ষাতে মানে কয়েকটা বোর্ডে জিনিসগুলো কিন্তু লিখে দিচ্ছে আর কি, যে গ্রাফ থেকে তোমাকে বলে যে এটা কৃতকাজের মানটা আসলে বের করো। পাশাপাশি এখানে এখান থেকে প্রচুর আসলে এমসিকিউ আসবে, এখান থেকে ম্যাথ তো সামনে আসবে, বাট এই যে এইটা আসলে পরীক্ষা আছে যেন বললাম। এখান থেকে এমসিকিউ কি ধরনের আসবে? যে তোমাকে বলবে আমাদের যে বলবে কার্ন ইঞ্জিনের থার্ড স্টেপটি কোনটি। তো থার্ড স্টেপ আসলে কোনটা হবে? এটা হবে আইসোথার্মাল কম্প্রেশন মানে সমষ্ণ সংকোচন। বলবে প্রথম স্টেপ আসলে কোনটা, তার মানে কি হবে? এটা হবে সমষ্ণ প্রসারণ। তো এই ধরনের কোশ্চেন কিন্তু চাইলে আসতে পারে। আচ্ছা, সো এরপরে দেখো এরপরে বিষয়টুকু এটাও বেশি ইম্পর্টেন্ট, মানে কার্নো ইঞ্জিনের দক্ষতা। তো আমরা কার্নো ইঞ্জিনের দক্ষতা আসলে আমরা কিভাবে বের করতে পারি আর কি, মানে কার্নো ইঞ্জিনের দক্ষতা আমরা এখানে কিভাবে বের করবো। তো এখন দেখো আমরা লাস্ট ক্লাসে হিট ইঞ্জিনের দক্ষতা কিন্তু বের করছিলাম। যে আমাদের হিট ইঞ্জিনের দক্ষতার ফর্মুলাটা কি ছিল? কি আমাদের হিট ইঞ্জিনের দক্ষতার ফর্মুলা ছিল কি, যে আমরা এফিসিয়েন্সি বের করতাম এই যে আউটপুট ডিভাইড ইনপুট। তুমি যে কোনো ইঞ্জিনের বা যে কোনো যন্ত্রে যখন এফিসিয়েন্সি বের করবে বা কর্মদক্ষতা বের করবে, একটাই বেসিক ফর্মুলা, যে আউটপুট ডিভাইড বাই ইনপুট ইন্টু 100% আর কি। তুমি যদি পার্সেন্টেজে প্রকাশ করতে চাও, আউটপুটটা কি তো কাজ, ইনপুটটাকে তুমি কি পরিমাণ হিট দিতেছো কিউ ওয়ান। তো এখান থেকে আমরা কিউ ওয়ান আমরা ডাব্লুটা পাইছি কিউ ওয়ান মাইনাস কিউ টু, তো এখান থেকে আমরা কিউ টু ডিভাইড বাই কিউ ওয়ান দ্বারা আমরা লিখতে পারি আর কি। তো এটা হচ্ছে আমাদের কার্নো ইঞ্জিন। এখন দেখো আহ তো এখানে আমি এই যেহেতু আমরা এখানে মানে এখানে দেখো আমাদের আমরা যদি কার্নো ইঞ্জিনের জন্য বের করতে চাই তাহলে এন কার্নট কার্নটের জন্য এটা আমাদের আমরা সেম ভাবে যে আমাদের আউটপুট ডিভাইড বাই ইনপুট, আউটপুট হচ্ছে কৃত কাজ। তো আমরা কৃত কাজের মানটা সেম ভাবে দেখছিলাম, কিউ ওয়ান মাইনাসের কিউ টু হইতো ডিভাইড বাই কিউ ওয়ান ইকুয়ালস টু ওয়ান মাইনাসের কিউ টু ডিভাইড বাই কিউ ওয়ান ইন্টু 100%। তার মানে এখানে আসলে বিষয়টা হচ্ছে কি, আমরা আসলে হিট ইঞ্জিনের জন্য যে ফর্মুলা, হিট ইঞ্জিনের জন্য আমাদের যেই ফর্মুলাটা ছিল, কার্নো ইঞ্জিনের জন্য কিন্তু সেম ফর্মুলা এফিসিয়েন্সি, মানে কার্নো ইঞ্জিনের জন্য আমাদের আমরা এফিসিয়েন্সি বের করতাম, মানে আমাদের হিট ইঞ্জিনের জন্য আমরা এফিসিয়েন্সি বের করতাম যেই ফর্মুলা দিয়ে, আমরা কার্নো ইঞ্জিনের জন্য এফিসিয়েন্সি বের করতে পারবো সেম ফর্মুলা দিয়ে। বাট এখানে একটা বিষয় আছে, এটা আরেকটু সামনে আসতেছে আর কি, এখানে একটা এক্সেপশন আছে আর কি, এক্সেপশন না আর কিছু বিষয় বিষয় আছে, যে আমরা মানে এখানে কার্নো ইঞ্জিন আমরা হিট ইঞ্জিনের জন্য এফিসিয়েন্সি বের করতাম যেই ফর্মুলা দিয়ে, কার্নো ইঞ্জিনের আমরা সেম ফর্মুলা দিয়ে বের করতে পারবো আর কি। আচ্ছা, এখন খেয়াল করো যে আহ, মানে এই যে সমীকরণ থেকে আমরা দেখতে পারি কার্নেজের দক্ষতা 100% অপেক্ষা কম, কারণ সিস্টেম থেকে বর্জিত তাপ কিউ টু শূন্য না। এখন দেখো এখানে আমাদের এখানে যে আহ, দেখো আমাদের এখানে এই যে বিসি, এই যে বিসি এইটা যেটা কি রুদ্রতাপীয় প্রক্রিয়া। তো এখান থেকে আমি একটা জিনিস লিখতে পারি, দেখো এখানে আমি লিখতে পারি T1 B2 গামা মাইনাসের 1, T2 B3 গামা মাইনাসের 1, চলো এটা লিখতে পারি। মানে এখানে আমি লিখতে পারি যে এখানে T1 T1 B2 গামা মাইনাসের 1 ইকুয়ালস টু
T2 B3 গামা মাইনাস 1। এটা কোথা থেকে লিখতেছি, এই যে আমাদের এই যে বিসি যেটা দ্রুততাপ প্রক্রিয়া, সেখান থেকে আমি এই দুটা পয়েন্ট করে লিখতে পারি। সেম ভাবে আমি এ এবং ডি এই দুটো দ্রুততাপ প্রক্রিয়া, এখান থেকে আমি লিখতে পারি T2 B4 গামা মাইনাস 1 T1 B1 গামা মাইনাস 1। এখান থেকে আমি লিখতে পারি T2 B4 গামা মাইনাস 1 ইকুয়ালস টু T1 B1 গামা মাইনাস 1। চলো এগুলো লিখতে পারি। আচ্ছা, তো এখান থেকে খেয়াল করো এই জিনিসগুলো আমি যদি লিখি, সো তারপর এখান থেকে আমি T1 ডিভাইড বাই T2 এটার মান যদি এখান থেকে বের করি, তো এখান থেকে আমাদের মানটা কত হবে, এই মানটা হবে যে B3 ডিভাইড বাই B2 গামা মাইনাস 1। আর এটা থেকে আমি লিখতে পারি T1 ডিভাইড বাই T2 এর মান লিখতে পারি B4 ডিভাইড বাই B1 গামা মাইনাস 1। তো এই দুটোকে যদি আমি ইকুয়াল ধরি আর কি, সেখানে আমাদের লিখতে পারি B3 ডিভাইড বাই B2, এটা আমাদের কত হবে B4 ডিভাইড বাই B1 হবে। আচ্ছা, এখন দেখো আমরা একটু আগে মানে যে এর আগের স্লাইডে দেখছিলাম, এর আগের ইয়াতে আমরা এখান থেকে Q1 এর মান বের করছিলাম, এটা ছিল আমাদের Q1। সেই Q1 এর মান কি nRT লন B ডিভাইড বাই B1। তো আমি এখানে Q1 এর মানটা লিখলাম। Q1 এর মান হচ্ছে আমাদের nRT মানে T1 লন B2 ডিভাইড বাই B1। আর আমাদের Q2 এর মানটা কি ছিল, Q2 এর মানটাকে আমরা চাইলে লিখতে পারি, শুধুমাত্র আমরা যদি মানটা নিই আর কি, অ্যাকচুয়ালি এটা আমাদের Q2 ছিল আর কি, ওটাকে আমরা লিখতে পারি nRT2 লন B4 ডিভাইড বাই B3। সেটাকে আমরা লিখতে পারি nRT2 লন B4 ডিভাইডেড বাই B3। আচ্ছা, এখানে আমি সরি অ্যাকচুয়ালি এখানে মাইনাস হবে আর কি, যেটা নেগেটিভ। সো B4 ডিভাইড বাই B3। তো এখন থেকে এটা কাছে এভাবে লেখা যেতে পারে nRT2 B3 লন B3 ডিভাইড বাই B4। তাহলে এটাকে এভাবে লেখা যায়। এটা কিভাবে লিখছে, এটাকে মেনলি যে আমরা মাইনাসটাকে যদি লনের ভিতরে পাঠিয়ে দিই, তাহলে B3 ডিভাইড বাই B4 হয়ে যায়। এখান থেকে আমি Q1 ডিভাইড বাই Q2 এর মান যদি বের করি, এখন দেখো এইটাকে যদি আমি ডিভাইড করি, মানে Q1 ডিভাইড বাই Q2 যদি বের করতে চাই, তাহলে n আর n আর কাটাকাটি চলে যাবে। এখানে উপরে থাকবে T1, নিচে থাকবে T2। আর এখান থেকে লন B2 ডিভাইড বাই B1 আর লন B3 ডিভাইড বাই B4। এখন এখান থেকে খেয়াল করো যে আমাদের B2 ডিভাইড বাই B1 ইকুয়ালস টু B3 ডিভাইড বাই B4, এই দুটো আসলে সমান সমান, মানে B2 ডিভাইড বাই B1 B3 ডিভাইড বাই B4 সমান সমান। তার মানে আমাদের লন B ডিভাইড বাই B1 এবং লন B3 ডিভাইড বাই B4 এটা আসলে সমান সমান হবে, মানে দুটাকে লন নিলে আসলে সেম রেজাল্ট হবে। তার মানে এখান থেকে আমি Q1 ডিভাইড বাই Q2 এটাকে আমি লিখতে পারি T1 ডিভাইড বাই T2, T1 ডিভাইড বাই T2। বা চাইলে এটাকে আমি এভাবে লিখতে পারি Q2 ডিভাইড বাই Q1 ইকুয়ালস টু T2 ডিভাইড বাই T1। এটাকে আমি সেভাবে লিখতে পারি। তো এই যে এই জিনিসটা, এটা কিন্তু আমি হিট ইঞ্জিনে আমরা লিখতে পারবো না, এটা কিন্তু আমি কার্নো সাইকেল থেকে লিখতে পারবো। কারণ এই জিনিসটা কই থেকে পাইছি, এটা মিলে যে আমরা এই যে কার্নো সাইকেল থেকে আমরা জিনিসগুলো বের করছি। তার মানে এই যে এই Q2 ডিভাইড বাই Q1 ইকুয়ালস টু T2 ডিভাইড বাই T1, এই যে এই অনুপাতটা বা এই বিষয়টা, এটা শুধুমাত্র কার্নো ইঞ্জিনের বেলায় কাজ করবে। এটা আমি লিখে দিই, এই জিনিসটা অনেকে একটু ভুল করে, যে এখানে আসলে এই যে এই জিনিসটা অনেক আসলে মিস্টেক করে আর কি। তো এই জিনিসটা একটু মাথায় রাখবা, যে আমরা এই ফর্মুলাটা শুধুমাত্র কার্নো ইঞ্জিনের বেলা অ্যাপ্লাই করতে পারবো, এটা আমি হিট ইঞ্জিনের বেলা অ্যাপ্লাই করতে পারবো না। সো এখন দেখো আমি চাইলে, তার মানে এখন থেকে দেখো যে তার মানে এখানে একটা বিষয় খেয়াল করো, তার মানে আমরা যদি এখানে হিট ইঞ্জিনের এফিসিয়েন্সি বের করতে চাই, হিট ইঞ্জিনের আমরা যদি এফিসিয়েন্সি বের করতে চাই, তো আমাদের ফর্মুলা আছে 1 মাইনাস এর Q2 ডিভাইড বাই Q1 ইন্টু 100%। আর আমরা এখন যদি কার্নো ইঞ্জিনের এফিসিয়েন্সি বের করতে চাই, ওটা আসলে কত হবে, এটা হবে 1 মাইনাস এর Q2 ডিভাইড বাই Q1, সেম মানে সেম ফর্মুলাই তো এখানে মানে আউটপুট এর ইনপুট। বাট এখন দেখো আমি চাইলে আরেকটা ফর্মুলা ইউজ করতে পারি, Q2 ডিভাইড বাই Q1 কে আমি লিখতে পারি T2 ডিভাইড বাই T1 ইন্টু 100%, এটাকে আমি লিখতে পারি T2 ডিভাইড বাই T1। সো এখন দেখো যে আমি এই যে টেম্পারেচার দিয়ে এফিসিয়েন্সি শুধুমাত্র কার্নো ইঞ্জিনের বেলায় বের করতে পারবো, টেম্পারেচার দিয়ে এফিসিয়েন্সি আমি হিট ইঞ্জিনের বেলায় বের করতে পারবো না।
সো এই জিনিসটা একটু মাথায় রাখবে, এটা অনেকেই মিস্টেক করে যে টেম্পারেচার দিয়ে এফিসিয়েন্সি হিট ইঞ্জিনের বেলার সময় বের করে ফেলে, বাট এটা আসলে করা যাবে না। তুমি এই যে মানে এই দুইটা ফর্মুলা মানে মানে তাপ দিও পাশাপাশি তাপমাত্রা দিও, তুমি এফিসিয়েন্সি বের করতে পারবে শুধুমাত্র কার্নো ইঞ্জিনের বেলা, কিন্তু তাপমাত্রা দিয়ে এফিসিয়েন্সি তুমি হিট ইঞ্জিনের বেলা বের করতে পারবে না। এই জিনিসটা মাথায় রাখবা যে আমরা এই ফর্মুলাটা মেইনলি শুধুমাত্র এটা অ্যাপ্লিকেবল কোন কেসের সময়, কার্নো ইঞ্জিনের বেলা। এটা আমাদের হিট ইঞ্জিনের বেলা এটা আসলে কাজ করে না। কেন? কারণ আমাদের এখানে আমরা যে এই ফর্মুলা যে পাইছি এটা শুধুমাত্র আমাদের কাজ করে কার্নো ইঞ্জিনের বেলা, এটা হিট ইঞ্জিনের বেলা কাজ করে না, এই জন্য আমরা এটাকে ইউজ করতে পারবো না। তো এই জায়গাটা মিস্টেক করে, এই যে একটু খেয়াল রাখবা আর কি। আচ্ছা, তো এরপরে এখন খেয়াল করে এখানে বলেছে যে আমাদের কার্নো ইঞ্জিনের দক্ষতা শুধু তাপ উৎস বা তাপ গ্রাহকের তাপমাত্রা T1 এবং T2 এর উপর নির্ভর করে। মানে আমাদের কার্নো ইঞ্জিনের দক্ষতা আমাদের যে T1 এবং T2 এর উপর ডিপেন্ড করে, এটা আমরা একটু আগে দেখলাম। এবং কার্যনির্বাহী প্রকৃতির উপর নির্ভর করে, অর্থাৎ আমাদের কোন মানে এখানে দেখো গামার উপর কিন্তু ডিপেন্ড করতেছে না আর কি। তো আমরা এখানে আসলে কোন বস্তু আসলে রাখা হইতেছে বা কোন গ্যাস আমি এখানে রাখছি ওটার উপর এখানে ডিপেন্ড করবে না, ডিপেন্ড করবে শুধুমাত্র আমাদের এখানে যে টেম্পারেচারের উপর বা তাপের উপর আর কি। তো এই সমীকরণ থেকে দেখা যাচ্ছে কি, যে কোনো নির্দিষ্ট দুটি তাপমাত্রার মধ্যে কার্যত সকল প্রত্যাগামী ইঞ্জিনের দক্ষতা সমান। মানে ধরো তুমি ধরো ভিন্ন ভিন্ন ইঞ্জিন বাট তারা সেম টেম্পারেচারে কাজ করতেছে, তাদের দক্ষতা তাদের সমান হবে আর কি। আচ্ছা, মানে এখানে সেম জিনিসটা বলতে চাই, তো এখানে শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। কার্নো ইঞ্জিন সকল দোষ ত্রুটির মুক্ত আদর্শ ইঞ্জিন। সো এ থেকে দেখা যাচ্ছে কি এর দক্ষতা 100% নয়। তো কেন আসলে দক্ষতা 100% নয়? যে ধরো আমি কার্নো ইঞ্জিনের এফিসিয়েন্সি 100% করতে চাই, সাপোজ আমি ধরলাম এখন কার্নোট ইঞ্জিনিয়ার আমি যেতেছি ওর এফিসিয়েন্সিটা 100% করতে। এখন এটাকে যদি আমি 100% করতে চাই, তো এখন তাহলে কি হবে, 1 - আমি সাপোজ দিলাম T2 ডিভাইড বাই T1 ইন্টু 100%, ইন্টু 100%। সো এইখান থেকে আসলে কি হবে, 1 - T2 ডিভাইড বাই T1, এটার মান কত হবে? এটার মান হবে 1 হবে। সো এখান থেকে আমাদের T2 ডিভাইড বাই T1 এটার মান কত হবে? 0 হবে। এখন দেখো এই T ডিভাইড বাই T1 0 হতে পারে দুশোর মধ্যে দুইটা কেসে, এটা 0 হতে পারে দুইটা কেসে। এক, আমাদের T2 এর মান হতে হবে 0 কেলভিন। দুই, T1 এর মান হতে হবে ইনফাইনাইট কেলভিন। এখন এই দুইটা কেস কিন্তু সম্ভব না, এটা কিন্তু সম্ভব না। এই দুইটা কেস এগুলো কিন্তু সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ তুমি একটা বস্তুকে কখনোই 0 কেলভিন টেম্পারেচার নিয়ে যেতে পারবে না। একটা কখনো বস্তুকে তুমি 0 ডিগ্রি মানে 0 কেলভিন মানে একদম পরম তাপমাত্রা, যেটা পরম তাপমাত্রা কত 0 কেলভিন, ওটাতে কিন্তু আসলে নিয়ে যাওয়া যায় না। আহ, যেহেতু নিয়ে যাওয়া যায় না, তাই আসলে আমরা বা নিয়ে যাওয়া যায় না। এখন তুমি একটা ইনফিনিটি তুমি নিয়ে যেতে পারবে, একটা বস্তু টেম্পারেচার কখনো আসলে ইনফিনিটি হয় না আর কি। তো এই জন্য আমরা এখানে আহ, একটা কার্নো ইঞ্জিনের দক্ষতা আমরা 100% পাই না। তো কখন তোমার যদি কোশ্চেন করে, এটা কিন্তু উদাহরণমূলক কোশ্চেন আসতে পারে যে কার্নো ইঞ্জিনের দক্ষতা 100% কেন হয় না, ব্যাখ্যা করো। তখন তুমি এভাবে লিখবা যে কার্নো ইঞ্জিনের দক্ষতা যদি 100% হতে হয়, তখন দুইটা পসিবল কেসে শুধুমাত্র এটা হবে। এক, আমাদের তাপ উৎস যেটা আর কি, তাপ উৎস মানে কি T1, তো তাপ উৎসের তাপমাত্রা অসীম হতে হবে, অথবা তাপ গ্রাহক মানে আমাদের T2, তাপ গ্রাহক কোনটা T2 আর কি। তো তাপ গ্রাহকের তাপমাত্রা কিন্তু শূন্য হতে হয়, বাট আসলে দুইটা আমরা একটা বস্তু টেম্পারেচার কখনো জিরো করতে পারবো না, পাশাপাশি একটা বস্তু টেম্পারেচার কখনো আমরা অসীমও করতে পারবো না। যেহেতু আমরা এই জিনিসগুলো করতে পারতেছি না, তাই এখানে আমাদের কার্নো ইঞ্জিনের দক্ষতা কখনো 100% এখানে হবে না। আচ্ছা, এখানে হয়তো বা ম্যাথমেটিক্যাল জিনিসটা এক্সপ্লেন করা নাই, বাট এখানে ম্যাথমেটিক্যাল এক্সপ্লেন করা আছে। এটা পরীক্ষাতে আসতে পারে যে কার্নো ইঞ্জিনের দক্ষতা 100% নয়, কেন নয় এটা এখন এক্সপ্লেন করা হলো। কিন্তু একই তাপমাত্রায় পরিশোধিত কি তো অন্য যে কোনো বাস্তব ইঞ্জিনের যা কার্নো ইঞ্জিনের দক্ষতা আমাদের বেশি হবে, এটা এর আগে বলা হয়েছে। তো এখানে জাস্ট ছোট কিছুটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন একটা যদি আমাদের উচ্চ তাপমাত্রা 300 কেলভিন হয় এবং তাপগ্রাহকের তাপমাত্রা 300 কেলভিন হয়, তো আমরা এখান থেকে যে মান বসে আমরা এফিসিয়েন্সি বের করতে পারবো আর কি। তো আমাদের এখানে যে এই এমসিকিউ রয়েছে মনে রাখতে পারো, আমাদের পেট্রোল ইঞ্জিনের দক্ষতা সর্বোচ্চ দক্ষতা 50% হতে পারে, এগুলো এমসিকিউতে আসতে পারে আর কি। আচ্ছা, তো এখন দেখো যে এটা কি আদর্শ ইঞ্জিন, এটা ব্যবহারিক ইঞ্জিন, মানে কোনো ধরো কোনো একটা ইঞ্জিন এটা এফিসিয়েন্সি 100% হয়ে তখন তুমি এটা বলো ওটা কার্নো ইঞ্জিন, আর না হলে বলো ওটা বাস্তব ইঞ্জিন আর কি। তার মানে এখানে যদি 50% আসছে ওটাকে আমরা বলি ওটা বাস্তব ইঞ্জিন। মানে এই জিনিসটা বলেছে, কারণ এটা আদর্শ ইঞ্জিন নয়, বরং এটা একটি বাস্তব ইঞ্জিন।
আচ্ছা, তো এগুলোই ছিল আমাদের মোটামুটি মানে এই যে কার্নো ইঞ্জিনের সম্বন্ধে কিছু বেসিক পার্ট আর কি, এগুলো টেক্সট বই দেওয়া আছে, এখানে আর হয়তো বা মানে প্রমাণিক স্যারের বই এতটুকু ইনফরমেশন দেওয়া আছে। তো অন্য হয়তো বা বই থেকে আবার আর হয়তো বা ছোটখাটো দুই একটা হয়তো বা উদাহরণমূলক কোশ্চেন হয়তো বা আসতে পারে আর কি, বাট বেসিক বিষয়গুলো এগুলোই। তো এখান থেকে কিছু আমরা যদি কিছু প্রবলেম সলভ করি, মানে কার্নো ইঞ্জিন রিলেটেড যদি কিছু প্রবলেম সলভ করি। আচ্ছা, তো এই কোশ্চেনটা খেয়াল করে বলা হয়েছে, একটি কার্নো ইঞ্জিন 1500 কেলভিন তাপমাত্রার উৎস থেকে 2.56 × 10⁶ জুল তাপশক্তি গ্রহণ করে তাপগ্রহকে এত তাপশক্তি বর্জন করে, তাহলে তাপগ্রহকে তাপমাত্রা এবং ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করতে বলা হয়েছে। তো প্রথমে আমরা ডাটাগুলো আইডেন্টিফাই করব, যে একটি কার্নো ইঞ্জিন 1500 কেলভিন তাপমাত্রার উৎস থেকে, তার মানে আমাদের তাপ উৎসের কথা বলা আছে, আমার তাপ উৎস টেম্পারেচারটা দেওয়া আছে, তার মানে এটা অ্যাকচুয়ালি T1। T1 এর মানটা কত হবে? 1500 কেলভিন হবে। এখন বলা হচ্ছে উৎস থেকে, মানে একটা কার্নো ইঞ্জিন এত তাপশক্তি গ্রহণ করে, তো এত তাপশক্তি গ্রহণ করে তাপগ্রহকে বর্জন করতে, আমরা এখানে আমাদের এখানে কতটুকু তাপশক্তি সে আসলে মানে যে উৎস থেকে আসলে গ্রহণ করে ওটা হচ্ছে আমাদের Q1, ওটা দেয়া আছে। Q1 এর মান কত হবে? ওই ভ্যালুটা হবে 2.56 ইন্টু 10⁶, ওই ভ্যালুটা আমাদের এখানে দেয়া আছে। এখানে Q2 যেটা হচ্ছে তাপশক্তি আসলে বর্জন করে, এটা আমাদের দেয়া আছে 5.12 ইন্টু 10⁵, মানে তাপগ্রহে কতটুকু আসলে তাপশক্তি বর্জন করে এটা আমাদের দেয়া আছে। এখন তোমাকে তাপগ্রহকের তাপমাত্রা এটা বের করতে বলা হয়েছে, তাপগ্রহকের তাপমাত্রা অ্যাকচুয়ালি T2, এটা আসলে তোমাকে বের করতে বলা হয়েছে, পাশাপাশি এফিসিয়েন্সি বের করতে বলা হয়েছে। এখন এটা কিভাবে ক্যালকুলেট করবা, এই জিনিসটা কিভাবে বের করবা? সো প্রথমত দেখো, এটা যেহেতু একটা কার্নো ইঞ্জিন, তো যেহেতু এটা একটা কার্নো ইঞ্জিন, তো কার্নো ইঞ্জিনের বেলা আমি এই ফর্মুলাটা ইউজ করতে পারবো, Q1 / Q2 ইকুয়ালস টু T1 / T2। এখন দেখো, যেহেতু এটা একটা কার্নো ইঞ্জিন, তাই জন্য এটা আমি অ্যাপ্লাই করতে পারতেছি। এটা যদি আমাদের হিট ইঞ্জিন হতো তাহলে কিন্তু এটা আমি অ্যাপ্লাই করতে পারতাম না। এটা কার্নো ইঞ্জিন বলে এটা আমি অ্যাপ্লাই করতে পারতেছি এখানে। সো এখান থেকে আমি এখানে ফার্স্টে টি2 মানটা, এই যে এখান থেকে আমাদের টি2 মানটা আননোন, তো আমি টি2 মানটা এখান থেকে যদি বের করি, এটা আমাদের হবে Q1 / Q2, এটা হবে T1 ইকুয়ালস টু হবে Q2 / Q1। সো এখান থেকে আমরা যদি ডাটাগুলো যদি ইনপুট দিই, আমাদের অ্যান্সার যেটা হবে আর কি, সো আমরা ক্যালকুলেশন করে দিই, আমাদের অ্যান্সারটা হবে 300 কেলভিন হবে আর কি। জি। তারপরে আমি বলছি ইঞ্জিনের দক্ষতা বের করতে, তো আমরা যদি কার্ন ইঞ্জিনের দক্ষতা বের করব, তো কার্ন ইঞ্জিনের দক্ষতা বের করে আমরা এই ফর্মুলা ইউজ করতে পারবো, 1/T2 / T1 × 100%। আমরা এখন এই ফর্মুলা চলে এখন ইউজ করতে পারি। তো আমরা যদি এই ফর্মুলাটা ইউজ করি, তাহলে এটা হবে, সেটা ক্যালকুলেশন করার পর উত্তর হবে এটা মানে 80%, মানে 80% এটা উত্তর হবে আর কি। আচ্ছা, তো আমাদের এই প্রবলেমটা আসলে গেছে।
আচ্ছা, তারপরে প্রবলেম দেখো, এটা এটা বলেছে একটি কার্নো ইঞ্জিনের তাপ গ্রাহকের তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষতা হচ্ছে 50%। ইঞ্জিনের দক্ষতা 17% করতে হলে উচ্চের তাপমাত্রা কত বৃদ্ধি করতে হবে? তা আমাদের এখানে তাপ গ্রাহকের তাপমাত্রা, আমরা এখানে তাপ গ্রাহকের তাপমাত্রা মিলে টি2 এর মান দেওয়া আছে 7 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কত হবে? 280 কেলভিন হবে। তা আমাদের এখানে দক্ষতা, মানে প্রাথমিক যে দক্ষতাটা দেখা যাচ্ছে কতটুকু? 50%, যেটাকে আমরা চাইলে 0.5 লিখতে পারি। আমরা এখানে টি1 এর মানটা জানি না কত হবে, তো আমরা এখানে টি1 এর মানটা ফার্স্টে বের করে ফেলি। আমি এখানে পয়েন্ট যেহেতু দশমিক দ্বারা লিখতেছি, এখানে যেহেতু এখানে জিনিসটাকে আমি দশমিক দ্বারা লিখতেছি, এখানে আমি পার্সেন্টেজ লিখবো না, জাস্ট এখানে লিখবো 1 মাইনাস টি2 ডিভাইড বাই টি1। তো এখান থেকে আমি টি1 এর মানটা বের করে ফেলতে পারি। এটা অ্যাকচুয়ালি হবে দ্বিগুণ হবে, এটা হবে কত? 560 কেলভিন হবে। তারপরে এখানে বলছি ইঞ্জিনের দক্ষতা 70% করতে হলে উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে। এখন দেখো, এখানে আমি ইঞ্জিনের তাপমাত্রা আমি চেঞ্জ করবো, সরি ইঞ্জিনের দক্ষতা আমি চেঞ্জ করবো। তো ইঞ্জিনের দক্ষতা চেঞ্জ করলে আমার উৎসের তাপমাত্রা আমাকে বাড়াতে হবে। তার মানে এখন যেহেতু আমাদের এখানে ফর্মুলা আছে তিনটা, মানে তিনটা যদি রিলেশন, তা আমি এখানে একটা চেঞ্জ করলে অবশ্যই আরেকটা চেঞ্জ হবে। বাট এখানে আমাদের মেনলি আমি যদি চেঞ্জ করতে চাই, হয় আমাকে দুটাকে চেঞ্জ করতে হবে না, মানে ধরো আমি এখানে এই যে এই ইটা বাড়াতে চাই, মানে এফিসিয়েন্সি বাড়াতে চাই। এখন আমার দুইটা কেস আছে, হয় আমি টি1 কে টি2 কে চেঞ্জ করবো, অথবা টি1 কে চেঞ্জ করবো এবং দুইটাকে চেঞ্জ করবো। আমি চাইলে যে কোনো একটাকে চেঞ্জ করতে পারি, অথবা চাইলে আমি দুইটাকে চেঞ্জ করতে পারি। এখন কোনটাকে চেঞ্জ করবো ডিপেন্ডস। এখন আমি এখানে বলেছে উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে। তার মানে এখানে তাপ গ্রাহকের তাপমাত্রা সে কি করতে পারে কিন্তু বলা নেই। সেই জন্য এখানে আমি তাপ গ্রাহকের টেম্পারেচারটাকে আমি কনস্ট্যান্ট রাখবো। মানে কনস্ট্যান্ট বলতে এটাকে টি1টাকে টি2কে আমি 280 কেলভিনে বলবো, যেহেতু এটাকে আমি বাড়াতে বা কমাতে বলে নাই, তো এটাকে আমি কনস্ট্যান্ট রাখবো এখানে টি2 এর মান। এটা আমাদের এখানে ফিক্স থাকবে। এখন এফিসিয়েন্সির মানে আমরা 70% করতে হবে, এখন আমাদের ইটা2 এর মান হচ্ছে 0.7 হবে। এখন আমাদের এখানে টি1 প্রাইমটা কত হবে? আমরা ওটার সময় আমাদের আমরা টি1 প্রাইমটা যদি বের করি, সেটা হবে ইটা2 1 মাইনাস যে টি2 ডিভাইড বাই টি1 প্রাইম। এখান থেকে আমরা যদি টি1 প্রাইম বের করি, সো এটা আমাদের ক্যালকুলেশন করলে হয় 933.33 কেলভিন। তো এখানে আমরা কতটুকু চেঞ্জ করতেছে বলছে উৎসের তাপমাত্রা কতটুকু পরিবর্তন ও বৃদ্ধি করতে হবে। সো এটা হচ্ছে আমাদের যে উৎসের টেম্পারেচার কতটুকু চেঞ্জ করছি, আমরা যদি এটা যদি বের করি, সেটা আমাদের হবে 373.33 কেলভিন। সেটা আমাদের হবে এই প্রবলেমটার উত্তর। আচ্ছা, তারপরে প্রবলেম দেখো, এটা এটা বলেছে একটি প্রত্যাবর্তী ইঞ্জিন তাপের 1/6 অংশে কাজে রূপান্তর করে। মানে ও আসলে যতটুকু তাপ আসলে গ্রহণ করতেছে, তার 6/1 অংশ কাজে রূপান্তর করে। তারপরে কাজটা হইতেছে আমাদের গৃহীত তাপের 6/1 অংশ। এখন এটা থেকে আমি এফিসিয়েন্সি বের করে ফেলতে পারি। ডাব্লিউ কি হচ্ছে 1/8/6। এখন তখন ডাব্লিউ কি আমরা বলি এফিসিয়েন্সি বলি। So, আমাদের এফিসিয়েন্সি কত? 1/8/6 হবে। আচ্ছা, তারপরে এখান থেকে এফিসিয়েন্সিটা বের করে ফেলছে। যখন উচ্চের তাপমাত্রা ঠিক আছে, এখন আমি এটা ধরলাম টি1 ধরলাম, এটা আমরা টি2 ধরলাম। আচ্ছা, দেখো এখানে প্রত্যাবর্তী ইঞ্জিন বললে তখন ওটাকে তুমি কার্নো ইঞ্জিন চিন্তা করবা। মানে মাঝে মাঝে যেহেতু কার্নো ইঞ্জিন একটা প্রত্যাবর্তী ইঞ্জিন, তো ধরো তোমাকে মানে প্রত্যাবর্তী ইঞ্জিন বলা আছে, প্রত্যাবর্তী ইঞ্জিন গুলো তুমি এটা কার্নো ইঞ্জিন ধরে চিন্তা করবা আর কি। তো আমাদের এখানে বলছে উচ্চ তাপমাত্রা টি1 এবং গ্রাহকের তাপমাত্রা টি2। বলছে গ্রাহকের তাপমাত্রা 60 ডিগ্রি সেলসিয়াস কমালে আমাদের ইঞ্জিনের দক্ষতা দ্বিগুণ হয়। তা আমাদের ধরো যখন আমরা টি1 মানে এখন ধরো মেনলি আমরা যখন আমাদের এফিসিয়েন্সি যখন 1/8/6, তখন আমাদের গ্রাহক মানে উচ্ছেদ দেওয়া আছে টি1 এবং গ্রাহক হচ্ছে টি2। এখন আমাদের এফিসিয়েন্সি দ্বিগুণ হয়েছে, এখন এফিসিয়েন্সি দ্বিগুণ হলে আমাদের এন1 ধরলাম, দ্বিগুণ এটা কত হবে? এটা হবে 1/3 হবে। যদি দ্বিগুণ করলে এখন আমাদের মানে 1/3 হয়েছে। এখন আমাদের এখানে এই 1/3 যখন হয়েছে আর কি, মানে যখন দ্বিগুণ হয়েছে তখন আসলে কি হয়েছে? উৎসের তাপমাত্রা ঠিক আছে আর কি। তার মানে আমাদের টি1 এর মানে টি1ই আছে, বাট টি2 এর মানটা 6 ডিগ্রি কমে গেছে। এখন টি2 এর মানটা কত কত হয়েছে? মানে এখন আমাদের টি2 প্রাইমটা কত হয়েছে দেখো, টি2 প্রাইমটা হয়েছে টি2 -62, না আগের থেকে 62 ডিগ্রি কমে গেছে। এখন এটার জন্য যদি ইকুয়েশন লিখতে চাই, এটার জন্য হবে 1/6 1 মাইনাস টি2 ডিভাইড বাই টি1। সেখান থেকে আমরা লিখতে পারি 1 মাইনাস 1/6 ইকুয়ালস টু টি2 ডিভাইড বাই টি1। সেই জন্য আমাদের ইকুয়েশনটা হবে 6 টি2 ইকুয়ালস টু 5 টিও। আর এটার জন্য ইকুয়েশনটা খেয়াল করে, এটার জন্য ইকুয়েশনটা হবে
2/3, মানে এটার এফিসিয়েন্সি ডিভাইড বাই ওটার গ্রাহক, মানে ওর যে T2 প্রাইম ডিভাইড বাই T1, ওইভাবে চিন্তা করতেছে আর কি। সো 3T2 মাইনাসের 3 × 6 2 ইন্টু 2T1, তো 3T2 মাইনাসের 2T1, এটা হচ্ছে 186। এখন আমরা যদি এই দুটাকে যদি ক্যালকুলেশন করি আর কি, এটা আমরা 1 নাম্বার ইকুয়েশন ধরবো, এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন ধরবো। এই দুটাকে আমরা যদি সলভ করি, সেখান থেকে আমরা পাই যেটা T1 এর মান পাবো, যেটা T1 এর মান পাওয়া যায়, এটা 372 কেলভিন হয়। আর আমাদের T2 এর মান যেটা হয়, এটা হয় 310 কেলভিন হয়। তার মানে এখান থেকে আমরা যে গ্রাহকের যে টেম্পারেচার, যেটা কিন্তু আমরা বের করে ফেলছি আর কি, এটা আমাদের কত হবে, 310 কেলভিন হবে। So, আমাদের এটা হচ্ছে এই প্রবলেমটার উত্তর। কোশ্চেনে আমাদের গ্রাহকের তাপমাত্রা বের করতে হবে। এই কোশ্চেনটা বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা বোর্ড পরীক্ষাতে আসে, এডমিশন টেস্টে এটা কয়েকবার আসছে। আচ্ছা, আজকে আরেকটা প্রবলেম করে ফিজিক্স পোর্শনটা শেষ করতেছি। আচ্ছা, আর তেমন একটা প্রবলেম নাই, যে এখানে এই প্রবলেমটা একটু মানে এটা দেখো, যে এই প্রবলেমটা দেখাই দেয় আর কি, যেহেতু যে এই প্রবলেমটা খেয়াল করো, এটা মেনলি দেখানো হয়েছে, এই কোশ্চেনটা মেনলি আমাদের যে এই কোশ্চেনটার মতো, আহ যেখানে যে প্রথম যে কোশ্চেনটা করা হয়েছে, প্রথম কোশ্চেনটার মতো আর কি, যে প্রথম কোশ্চেনটার মতো। এখানে বলছে কার্নোই ইঞ্জিন 1000 কিলো ক্যালোরিজ, মানে ওই হিট ফ্রম এ রিজার্ভার এট এক্সস্ট, মানে ওর Q1 এর মানটা দেয়া আছে, T1 এর মান আছে, T2 এর মানটা দেয়া আছে। তো তোমাকে বের করতে বলছে কৃত কাজ কত হবে। তো তুমি এখান থেকে যেহেতু কার্নো ইঞ্জিন, এই ফর্মুলা ইউজ করে Q2 এর মানটা বের করবা, তারপরে Q1 মান আছে Q2 বের করে W এর মানটা বের করবা, তারপরে যে এফিসিয়েন্সির ফর্মুলা দিয়ে ওর এফিসিয়েন্সিটা বের করবে। আচ্ছা, তো আমাদের ফিজিক্স এতটুকু থাকুক।